প্রভাষক ইতিহাস বিভাগ, গুরুদেব সরকারি কলেজ, কিশোরগঞ্জ। প্রিয় ছাত্রছাত্রীরা, একাদশ দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে আমাদের আজকের বিষয় ইতিহাস। পঞ্চম অধ্যায় হিটলার ও মুসোলিনির উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি অক্ষশক্তি হিসেবে যোগদান করে এবং পরাজিত হয়। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর যুদ্ধোত্তর জার্মানিতে যে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়, সেই বিশৃঙ্খল অবস্থার মধ্যে গণতন্ত্রের পতন এবং স্বৈরতন্ত্রবাদী ও উগ্র জাতীয়তাবাদী নাৎসি শক্তির উদ্ভব ঘটে। আর এই নাৎসি দলেরই প্রধান ছিলেন হিটলার। এখন আমরা হিটলার সম্পর্কে প্রাথমিক কিছু ইনফরমেশন জেনে নিব। তার পুরো নাম হচ্ছে অ্যাডলফ হিটলার। 1889 সালের 20 এপ্রিল তিনি অস্ট্রিয়ার একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তার আমরা যদি দেখি, তার ছোটবেলা, তার বাল্যকাল খুব বেশি সুখকর ছিল না। ছোটবেলায় তিনি দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তার জীবন অতিবাহিত করেন। ছোটবেলায় তার স্বপ্ন ছিল তিনি চিত্রশিল্পী হবেন। এজন্য দেখা যায় যে তিনি চারুশিল্পে ভর্তি হওয়ার জন্য পরীক্ষাও দিয়েছিলেন, কিন্তু পরপর দুবার পরীক্ষা দিয়েও তিনি চারুশিল্পে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেননি। তখন থেকেই মূলত তার একাকী ও বিচ্ছিন্ন জীবন শুরু হয়। আমরা যদি দেখি যে প্রথম বিশ্বযুদ্ধে তিনি স্বেচ্ছায় যোগদান দিয়েছিলেন এবং প্রথম বিশ্বযুদ্ধে তিনি বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন, কিন্তু যুদ্ধ শেষ হওয়ার আগেই তাকে আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়। আচ্ছা, 1920 সালে যখন তিনি হাসপাতাল থেকে ছাড়া পান, তখন জার্মানিতে বিশৃঙ্খল অবস্থা চলছিল, যুদ্ধোত্তর জার্মানিতে। সেই বিশৃঙ্খল অবস্থার মধ্য দিয়ে তিনি 1920 সালে জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগদান করেন। এই জার্মান ওয়ার্কার্স পার্টিরই পরবর্তী নাম হচ্ছে জাতীয় সমাজতন্ত্রবাদী জার্মান শ্রমিক দল বা ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি বা সংক্ষেপে নাৎসি পার্টি। 1923 সালে হিটলার একবার জার্মানির ক্ষমতা দখলের চেষ্টা করেন বল প্রয়োগের মাধ্যমে, কিন্তু তিনি ব্যর্থ হন। ব্যর্থ হলে তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং কিন্তু 5 বছর তাকে জেলে থাকতে হয় নাই। 9 মাসের মধ্যেই তিনি জেল থেকে ছাড়া পান। এই 9 মাস জেলে থাকাকালীন সময়ে তিনি তার আত্মজীবনী মেইন ক্যাম্প রচনা করেন। তারপর যদি আমরা দেখি যে 1933 সালে জার্মানি চ্যান্সেলর পদে অধিষ্ঠিত হন হিটলার। 1933 সালের জানুয়ারিতেই হিটলার জার্মানির চ্যান্সেলর পদে অধিষ্ঠিত হন এবং তার একনায়কত্ব প্রতিষ্ঠা করেন। 1939 সালে জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে অক্ষশক্তি হিসেবে হিটলারের নেতৃত্বে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধেও জার্মানি পরাজিত হয়। পরাজয়ের পর এই পরাজয়ের গ্লানি থেকে 1945 সালের 30 এপ্রিল হিটলার আত্মহত্যা করেন। হিটলারের তাহলে আমরা দেখতে পাই যে হিটলারের সময়কাল ছিল 1933 থেকে 1945 সাল। এই হচ্ছে হিটলার সম্পর্কে আমাদের প্রাথমিক কিছু ইনফরমেশন। আচ্ছা, আমরা এখন দেখব যে হিটলার ও নাৎসি দলের উত্থানের কারণ, মানে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে জার্মানিতে হিটলারের মতো একজন একনায়কতান্ত্রিক শাসক এবং নাৎসি দলের মতো একটা সর্বাত্মকবাদী দলের উদ্ভব ঘটে, সে বিষয়গুলাই আমরা এখন আলোচনা করব। প্রথমে যদি দেখি হিটলার ও নাৎসি দলের উত্থানের কারণ হিসেবে, প্রথম কারণে জার্মানির উপর ভার্সাই সন্ধির শর্ত আরোপ। আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি অক্ষশক্তি হিসেবে যোগদান করেছিল এবং পরাজিত হয়। তো প্রথম বিশ্বযুদ্ধের পর যে প্যারিসে শান্তি সম্মেলন হয়, মিত্রশক্তি অক্ষশক্তি দেশসমূহ অংশগ্রহণ করে, সেই প্যারিসে শান্তি সম্মেলনে মিত্রশক্তি এবং অক্ষশক্তি জার্মানির মধ্যে ভার্সাই সন্ধি নামে একটি সন্ধি স্বাক্ষরিত হয়। এই ভার্সাই সন্ধির শর্তগুলা মিত্রশক্তি পরাজিত জার্মানির উপর চাপিয়ে দেয়। তো আমরা ভার্সাই সন্ধি যদি আমরা বিবেচনা করি, তাহলে দেখব যে এই ভার্সাই সন্ধির শর্তগুলা ছিল জার্মানির জন্য খুবই অপমানজনক। এই ভার্সাই সন্ধির মাধ্যমে দেখা যায় যে জার্মানি তার ভৌগোলিক বিভিন্ন অঞ্চল মিত্রশক্তিকে ছেড়ে দিতে হয়। জার্মানির পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জার্মানির যে উপনিবেশ ছিল, সেই উপনিবেশ এলাকাগুলো মিত্রশক্তিকে দিয়ে দিতে হয়। সামরিকভাবেও জার্মানিকে কোণঠাসা করে দেওয়া হয়। জার্মানির সৈন্য সংখ্যা কমিয়ে ফেলা হয়, জার্মানির অস্ত্র সংখ্যা কমিয়ে ফেলা হয়, জার্মানির সামরিক ঘাঁটি ভেঙে দেওয়া হয়। মানে টোটালি জার্মানিকে বিভিন্নভাবে একদম কোণঠাসা করে দেওয়া হয়। তো এরকম অবস্থার পরিপ্রেক্ষিতে জার্মানি জনসাধারণ মনে করে যে এই ভার্সাই সন্ধি জার্মানির জন্য খুবই অপমানজনক একটা সন্ধি। আর এই ভার্সাই সন্ধির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিল জার্মানির নাৎসি দল। তো জার্মানির আপামর জনসাধারণ মনে করে যে এই নাৎসি দলই জার্মানির হারানো যে মর্যাদা সেটা ফিরিয়ে আনতে পারবে।
যার ফলে জার্মানির জনসাধারণ নাৎসি দলের প্রতি আকৃষ্ট হতে থাকে। 2 নম্বরে যে কারণটা আমরা যদি দেখি, যুদ্ধজনিত ক্ষয়ক্ষতি পূরণের শর্ত জার্মানির উপর আরোপ। প্রথম বিশ্বযুদ্ধে প্রচুর ক্ষয়ক্ষতি হয়, মিত্র শক্তিরও যেরকম ক্ষয়ক্ষতি হয়, অক্ষ শক্তি জার্মানিরও সেরকম ক্ষয়ক্ষতি হয়। তো এই মিত্র শক্তি, অক্ষ শক্তি মানে টোটাল যুদ্ধের যে ক্ষয়ক্ষতি পুরাটাই চাপিয়ে দেওয়া হয় জার্মানির উপর। কিন্তু জার্মানি নাৎসি দল এই শর্তের প্রতিবাদ করে বলে যে যুদ্ধবিধ্বস্ত জার্মানির যে শোচনীয় অবস্থা, যেখানে জার্মানির অর্থ সংকট, বৈশ্বিক মহামন্দার প্রভাব, মূল্যস্ফীতি, এগুলোর কারণে জার্মানির জনসংখ্যা বৃদ্ধি, এসবের কারণে জার্মানির পক্ষে এই যুদ্ধজনিত ক্ষয়ক্ষতি দেওয়া সম্ভব না। যার ফলে জার্মানির জনগণ এই নাৎসি শক্তিকেই তাদের মুক্তিদাতা হিসেবে মনে করে। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি 3 নম্বর কারণ হিসেবে 1929 থেকে 30 সালের বৈশ্বিক মহামন্দার প্রভাব। 1929 থেকে 30 সালে বৈশ্বিক যে মহামন্দা, তার প্রভাব জার্মানিতেও পড়েছিল। জার্মানির অর্থনীতি দুর্বল হয়ে পড়েছিল, জার্মানিতে বেকার সংখ্যা বৃদ্ধি পেয়েছিল, শ্রমিকরা বেকার হয়ে গিয়েছিল, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। তো মানে টোটাল হচ্ছে জার্মানির বিশৃঙ্খল একটা অবস্থার সৃষ্টি হয়, যা তৎকালীন যে জার্মানি গণতান্ত্রিক সরকার সেই বিশৃঙ্খল অবস্থার সমাধান করতে ব্যর্থ হয়। তো এরকম পরিস্থিতিতে জার্মানির নাৎসি দল জনগণকে বলে যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে তারা সেই বিশৃঙ্খল অবস্থার সমস্যার সমাধান করবে। যার ফলে জার্মানির যে জনসাধারণ তারা নাৎসি দলকে তাদের মুক্তিদাতা হিসেবে মনে করে। 4 নম্বর যে কারণটা সেটা যদি আমরা দেখি, নাৎসি দল কর্তৃক জার্মানরাই শ্রেষ্ঠ জাতি বলে বক্তব্য প্রচার। জার্মানির যে নাৎসি দলের হিটলার বিভিন্ন বক্তব্যের মাধ্যমে প্রচার করতে থাকে যে জার্মানরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, জার্মান রক্তের বিশুদ্ধতার উপর জোর দেওয়া হয়, জার্মান জাতিকে বলা হয় যে জার্মানরা হচ্ছে আর্য জাতির বংশধর, তারা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। এই বক্তব্যগুলা বলে বলে হিটলার জার্মানি জাতির আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে থাকে, যার ফলে জার্মানির আপামর জনসাধারণ হিটলারের প্রতি আকৃষ্ট হতে থাকে। 5 নম্বর যে কারণটা আমরা যদি বলি, হিটলারের ভাষণের সম্মোহনী শক্তি দিয়ে জার্মান জাতিকে আকৃষ্ট। হিটলার তার ভাষণের সম্মোহনী শক্তি দিয়ে জার্মান জাতির আত্মবিশ্বাস ফিরিয়ে আনে এবং তার এই ভাষণের মাধ্যমে জার্মান জাতিকে আকৃষ্ট করে, যার ফলে দেখা যায় যে জার্মানির যে আপামর জনসাধারণ, কৃষক, শ্রমিক, যুদ্ধ ফেরতের সৈনিক, তারপরে হচ্ছে বেকার শ্রমিক, মধ্যবিত্ত ব্যবসায়ী, তারা দলে দলে এই নাৎসি দলে ভিড়তে থাকে এবং হিটলার এবং তার নাৎসি দলের প্রতি আকৃষ্ট হতে থাকে। এরকম অবস্থার পরিস্থিতি প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানির এরকম বিশৃঙ্খল অবস্থার মধ্য দিয়েই হিটলার ক্ষমতায় আরোহণ করে। 1933 সালে জানুয়ারি মাসে হিটলার জার্মানি চ্যান্সেলর হিসেবে অধিষ্ঠিত হন এবং তার একনায়কত্ব প্রতিষ্ঠা করেন জার্মানিতে। এখন আমরা ইতালিতে মুসলিমের উত্থান, স্বৈরতন্ত্রবাদী। এখন আমরা ইতালিতে মুসলিনি ও তার ফ্যাসিস্ট দলের উত্থান সম্পর্কে জানব। প্রথম বিশ্বযুদ্ধের পর ইতালিতেও শোচনীয় এবং বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছিল। সেই বিশৃঙ্খল এবং শোচনীয় অবস্থার মধ্যে ইতালিতে উগ্র জাতীয়তাবাদী, সর্বাত্মকবাদী ফ্যাসিস্ট দলের উদ্ভব ঘটে, আর এই ফ্যাসিস্ট দলের প্রধান ছিলেন মুসলিম। আমরা এখন মুসলিনি সম্পর্কে প্রাথমিক কিছু ইনফরমেশন দিয়ে নেব। তার পুরো নাম হচ্ছে বেনিতো মুসলিনি। 1883 সালে ইতালির উত্তর রুমোনাত নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তার সময়কাল ছিল 1922 থেকে 1945 সাল। প্রথম বিশ্বযুদ্ধের পর ইতালিতে যখন বিশৃঙ্খল অবস্থা চলছিল, সেই বিশৃঙ্খল অবস্থার মধ্য দিয়ে মুসলিনি যুদ্ধ ফেরত সৈনিক, বেকার শ্রমিক ওদেরকে নিয়ে একটা দল গঠন করে 1919 সালে ইতালির মিলান শহরে। এই দলটারই নাম হচ্ছে পরবর্তীতে ফ্যাসিস্ট দল। ফ্যাসিস্ট শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ফেসিও থেকে, যার অর্থ হলো বল বা শক্তি। আচ্ছা, পরবর্তীতে বেনিতো মুসলিনি ইতালির প্রধানমন্ত্রী হন এবং 1939 সালে ইতালি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে অক্ষ শক্তি হিসেবে জার্মানির সাথে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালি পরাজিত হয়। 1943 সালে মুসলিনিকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদচ্যুত করা হয় এবং 1945 সালে যখন অক্ষ শক্তি পরাজিত হয়, ইতালির পরাজয়ের পর 1945 সালে মুসলিনি ছদ্মবেশে পালিয়ে যাওয়ার সময় নিহত হন।
আচ্ছা, ইতালিতে ফেসিস্ট দল এবং এই ফেসিস্ট দলের যে প্রধান মুসোলিনির যে মতবাদ তাকে আমরা ফেসিবাদ সম্পর্কে জানি। এই ফেসিবাদ সম্পর্কে আমরা কিছু জেনে নিব। ফেসিবাদ মূলত হচ্ছে একটা স্বতন্ত্র বিশ্বাস। এই ফেসিবাদের মূল মন্ত্র হচ্ছে রাষ্ট্রই সকল শক্তির আধার। এই ফেসিবাদের স্লোগান হচ্ছে মুসোলিনি সর্বদা সঠিক কাজ করেন। মূল কথা হচ্ছে রাষ্ট্রের জন্য সবকিছু, রাষ্ট্রের বিরুদ্ধে কিছুই নয় এবং রাষ্ট্রের বাইরেও কিছু নেই। এবং এই ফেসিবাদের আদর্শ হচ্ছে সর্বাত্মকবাদ, উগ্র জাতীয়তাবাদ এবং উগ্র চরমপন্থাবাদী আদর্শ। মূলত এক জাতি, এক রাষ্ট্র, এক দল এবং এক নেতা, এই আদর্শের উপর ভিত্তি করে ইতালিতে ফেসিবাদ গড়ে ওঠে। এখন আমরা ইতালিতে মুসোলিনির উত্থানের কারণ সম্পর্কে জানবো, যে কি অবস্থার পরিপ্রেক্ষিতে, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে ইতালিতে ফেসিস্ট দলের মতো একটি সর্বাত্মকবাদী, উগ্র জাতীয়তাবাদী এবং উগ্র চরমপন্থী দলের উদ্ভব ঘটে এবং মুসোলিনির মতো একজন একনায়কতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক শাসকের উদ্ভব ঘটে। মুসোলিনির উত্থানের কারণ হিসেবে প্রথমে আমরা যদি বলি প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী ইতালির ভঙ্গুর অর্থনীতি। প্রথম বিশ্বযুদ্ধের পর ইতালির অবস্থাও শোচনীয় ছিল। ইতালির অর্থনৈতিক সংকট দেখা দেয়, দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, জনসংখ্যা বৃদ্ধি পায়, ইতালিতে বেকার সমস্যা দেখা দেয়, যুদ্ধ ফেরত সৈনিকরা বেকার হয়ে পড়ে। এরকম পরিস্থিতিতে ইতালিতে অরাজক অবস্থা এবং বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়, যার ফলে ইতালির যে আপামর জনসাধারণ ইতালির ও তৎকালীন যে উদারপন্থী গণতান্ত্রিক সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলে। 2 নম্বর যে কারণ আমরা যদি দেখি, প্যারিসে শান্তি সম্মেলনে ইতালির আশাভঙ্গ। প্রথম বিশ্বযুদ্ধে ইতালি মিত্র পক্ষে যোগ দিয়েছিল অনেক আশা নিয়ে, সাম্রাজ্য বিস্তারের অনেক আশা নিয়ে সে মিত্র শক্তিতে যোগ দিয়েছিল, যে মিত্র শক্তি বিজয়ী হলে তার অনেক আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। কিন্তু দেখা যায় যে প্রথম বিশ্বযুদ্ধের পর যে প্যারিসে শান্তি সম্মেলন হয়, সেই প্যারিসে শান্তি সম্মেলনে ইতালির আশা ভঙ্গ হয়। ইতালি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পর প্যারিসে শান্তি সম্মেলনে ইতালির সব আশায় ভঙ্গ হয়। ইতালি তার সাম্রাজ্য বিস্তারের আশা আকাঙ্ক্ষা যে ছিল সেটা পূর্ণ হয়নি এবং প্রথম বিশ্বযুদ্ধে ইতালির কিন্তু অনেক ক্ষতি হয়েছিল। সামরিক দিক দিয়ে ক্ষতি হয়, অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতি হয়, ইতালির অনেক সৈন্য সংখ্যা মারা গিয়েছিল। কিন্তু দেখা যায় যে ক্ষতিপূরণ প্রশ্নেও ইতালি বঞ্চিত হয়, যার ফলে ইতালিতে জনগণের মধ্যে অনেক ক্ষোভ ছিল। ইতালিতে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। তৎকালীন যে গণতান্ত্রিক উদারপন্থী সরকার ইতালির সেই বিশৃঙ্খল অবস্থার সমস্যা সমাধান করতে ব্যর্থ হয়, যার ফলে ইতালির আপামর জনসাধারণ চাচ্ছিল এমন একটা সরকার যা তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। এবং এই পটভূমির প্রেক্ষিতে দেখা যায় যে ইতালিতে সর্বাত্মকবাদী ফেসিস্ট দলের উদ্ভব ঘটে এবং এই ফেসিস্ট দলের যে প্রধান দলনেতা বেনিতো মুসোলিনি ইতালির প্রধানমন্ত্রী হন এবং ইতালিতে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। এখন আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে অল্প কিছু আলোচনা করব। তো এতক্ষণ আমরা যা পড়লাম, জার্মানিতে হিটলারের নাৎসিবাদ এবং ইতালিতে হচ্ছে বেনিতো মুসোলিনির ফেসিবাদ। এই দুই মতবাদ, নাৎসিবাদ এবং ফেসিবাদের মতো সর্বাত্মকবাদী, উগ্র চরমপন্থী এবং উগ্র জাতীয়তাবাদী, একনায়কতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক মতবাদের কারণেই দেখা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি এই সর্বাত্মকবাদী মতবাদের কার্যক্রমের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি সৃষ্টি হয়। এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে শুরু হয়ে শেষ হয় 1945 সালে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তিতে ছিল জার্মানি, ইতালি এবং জাপান। জার্মানির হিটলার এবং ইতালির বেনিতো মুসোলিনি এবং জাপান, ওনারা ছিলেন হচ্ছে অক্ষশক্তি। আর মিত্র শক্তিতে ছিল ব্রিটেন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত রাশিয়া। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি এবং মিত্রশক্তির মধ্যে যে যুদ্ধ হয়, সেই যুদ্ধেও দেখা যায় যে একসময় অক্ষশক্তি পরাজিত হয় এবং জাপান, জার্মানি, ইতালি যে অক্ষশক্তি, এই অক্ষশক্তি মিত্রশক্তি ব্রিটেন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়ার কাছে পরাজিত হয়। এখন আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল সম্পর্কে আলোচনা করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক যুদ্ধ এবং এই যুদ্ধে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল। যদি আমরা ক্ষয়ক্ষতির পরিমাণটা দেখি, যে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল, প্রচুর মানুষের প্রাণহানি হয়েছিল
এই যুদ্ধে প্রত্যেকটা দেশ, অক্ষ শক্তি, মিত্র শক্তি যে দেশগুলো অংশগ্রহণ করে যুদ্ধে, প্রত্যেকটা দেশ অর্থনৈতিকভাবে প্রচুর ক্ষতি সাধিত হয়েছিল এবং তাদের সামরিক ক্ষতি হয়েছিল। 2 নম্বরে যদি দেখি আমরা যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখা যায় যে বড় দেশগুলার অধীনে যে উপনিবেশগুলা ছিল, সেই উপনিবেশগুলাতে জাতীয় মুক্তি আন্দোলন শুরু হয় এবং ধীরে ধীরে নব্য স্বাধীন রাষ্ট্রের জন্ম হতে শুরু করে। তারপর যদি আমরা দেখি যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন পরাশক্তি হিসেবে আবির্ভূত হয় এবং এই তাদের এই 2 দেশের মধ্যে পরবর্তীতে স্নায়ু যুদ্ধ নামক আরেকটা যুদ্ধ শুরু হয়, যেটা আমরা পরবর্তী অধ্যায়ে আলোচনা করব। আচ্ছা, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখা যায় যে বিশ্ব নেতৃবৃন্দের নেতৃত্বে জাতিসংঘ নামে একটি শান্তি সংঘের প্রতিষ্ঠা হয়, যে জাতিসংঘের লক্ষ্য ছিল বিশ্বে স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। এই জাতিসংঘ আমরা পরবর্তী আরেকটা অধ্যায় আছে জাতিসংঘ স্নায়ুযুদ্ধ এবং জাতিসংঘ সম্পর্কে আমাদের পরবর্তী আরো 2টি অধ্যায় রয়েছে। তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের অনলাইন ক্লাসে আজকে সমাপ্ত।